আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা তোমাদের বোটানির সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার উদ্ভিদ শারীরতত্ত্ব, যেখান থেকে তোমার বিগত বছরে একদম বলতে পারো সবচেয়ে হাইয়েস্ট অ্যামাউন্টে এমসিকিউ এসেছে, সেই চ্যাপ্টারটা থেকে এমসিকিউগুলো সলভ করব। আমি চেষ্টা করবো আমার এই চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ আছে সেগুলো আমি একটা সামারাইজ করে নিয়ে এসেছি এবং তোমাদের এই এমসিকিউগুলোর মাধ্যমে বাকিগুলো রিভাইজ করে দেওয়ার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো প্রথমেই আমরা চলে আসতেছি, আমি টাইম বেশি নষ্ট করবো না। প্রথমেই দেখো আমরা একটা প্রশ্ন পাচ্ছি, উদ্ভিদের সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় কোন আয়নটা? এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে। এক হচ্ছে তোমার উদ্ভিদের কোন আয়নটা সবচেয়ে দ্রুত শোষিত হয়, সেকেন্ড উদ্ভিদের কোন আয়নটা সবচেয়ে ধীর গতিতে শোষিত হয়। তো দেখো আপু এখানে তোমাকে সব লিখে দিয়েছি। এখানে সবচেয়ে দ্রুত গতিতে হচ্ছে, তুমি মনে রাখবা দুইটা যৌগ মনে রাখবা, পটাশিয়াম নাইট্রেট আর ক্যালসিয়াম সালফেট। আমি মনে রাখতে হচ্ছে এইভাবে, পটাশিয়াম নাইট্রেট দেখো ওদের মধ্যে একটা একটা করে আয়ন আছে, মানে একটা একটা করে যোজনী। সো ওদের ধরো ওরা যেহেতু একটা, তো ওদের ধরো হালকা না, হালকা হলে দৌড়াইতে হেল্প হয়, ঠিক আছে? আর দেখো ক্যালসিয়াম সালফেট, দুইটার মধ্যে তোমার ডাবল করে আয়ন। তো ডাবল মানে কি, ভার বেশি, তাহলে ওদের দৌড়াতে একটু কষ্ট হবে এবং ওরা সবচেয়ে ধীর গতিতে যাবে। তাহলে দেখো তোমার সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয় কোন দুইটা আয়ন? পটাশিয়াম এবং নাইট্রেট। আর যদি বলে সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় কোন দুইটা আয়ন? ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে তোমার ক্যালসিয়াম এবং সালফেট। তাহলে দেখো একটু ধীর গতিতে শোষিত হয় কোন আয়নটা? এই যে আমাদের সালফেট আয়ন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা চলে যাই এর পরের প্রশ্নে। দেখো এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়েছে, তোমাকে বলেছে যে এই উদ্দীপকের প্রক্রিয়াটার নাম কি? তো আমরা তোমাদের এই চ্যাপ্টার যদি তুমি 3টা ব্রড হেডিং এ ভাগ করো, তাহলে প্রথমে আসে তোমার লবণের ব্যাপারটা, তারপরে আসে তোমার শ্বসন, তারপর সালোক সংশ্লেষণ, তারপর আসে শ্বসন। তো এই শ্বসনের মধ্যে আমরা দুই ধরনের শ্বসন পাই, সবাত শ্বসন এবং অবাত শ্বসন, ঠিক আছে? সবাত শ্বসনের মধ্যে আমরা 4টা স্টেপ পাই। 4টা স্টেপের মধ্যে কি কি আছে? প্রথমে আসে গ্লাইকোলাইসিস, তারপর আসে তোমার যে এই গ্লাইকোলাইসিসের পরবর্তীতে আমরা হচ্ছে এটার একটা অসম্পূর্ণ জারণ পাই, ঠিক আছে? পাইরুভিক অ্যাসিডটা যে পাইরুভিক অ্যাসিডটা অসম্পূর্ণ জারণ পাই। এরপর আমরা পাই হচ্ছে ক্রেবস সাইকেল, এরপর পাই আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে? আর অবাত শ্বসনের মধ্যে তুমি 2টা স্টেপ পাবা। এখন একটা কমন স্টেপ, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস 2টা কমন স্টেপ। গ্লাইকোলাইসিস ধরো তুমি যেই শ্বসনই হোক, সবাত হোক অবাত হোক, দুইটার ক্ষেত্রে তুমি প্রথমে গ্লাইকোলাইসিস পাচ্ছ, মানে কি প্রথমে আমি 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাবো, ঠিক আছে? এরপর কারণ এই স্টেজের মধ্যে আমার কোনো ধরনের কোনো অক্সিজেন লাগে না, এই স্টেজের পরবর্তী দিকে তোমার এই পাইরুভিক অ্যাসিডটা কি সম্পূর্ণ জারণ হবে নাকি অসম্পূর্ণ জারণ হবে, সেটার ভিত্তিতে আমার সবাত শ্বসনগুলো আলাদা, মানে সবাত শ্বসন এবং অবাত শ্বসন আলাদা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো তোমার দেখো 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড। 1 অণু গ্লুকোজ মানে কি C6H12O6, সেখান থেকে আমি 2 অণু পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড সংখ্যাটা মুখস্থ রাখবা C3H4O3। তুমি দেখো এখানে তোমার 6টা কার্বন ছিল, এখানে তোমার 6টা কার্বনই আছে। তো তুমি বুঝতে পারতেছো এখানে তোমার এই স্টেজের মধ্যে কোনো ধরনের কোনো কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না। আচ্ছা, তো যেহেতু আমরা বুঝে গেছি এটা আমাদের গ্লাইকোলাইসিস, ঠিক আছে? গ্লাইকোলাইসিস। এখন দেখো গ্লাইকোলাইসিস সম্পর্কে আমাদের কি কি জানতে হবে বা কোনগুলো আরো এমসিকিউ আসে গ্লাইকোলাইসিস থেকে। এক হচ্ছে প্রথম খুবই ইম্পর্টেন্ট, সবাত এবং অবাত শ্বসনের দুইটার অভিন্ন ধাপ বা দুইটার সেম স্টেজ হচ্ছে তোমার কোনটা? এই গ্লাইকোলাইসিস, ঠিক আছে? এই গ্লাইকোলাইসিসের আরেকটা নাম আছে, সেই গ্লাইকোলাইসিস আরেকটা নাম কি? ইএমপি পাথওয়ে। তাদের যে আবিষ্কারক এমডেন, মাইরেফ এবং তোমার হচ্ছে এদের নামের তোমার আদ্যক্ষর নিয়ে নিয়ে এই পাথওয়েটার নাম সাজানো হয়েছে যে ইএমপি পাথওয়ে, ঠিক আছে? তোমার প্রশ্ন আসতে পারে ইএমপি পাথওয়ে দিয়ে। তারপর খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে শ্বসনের একটা মাত্র স্টেপ যেটা সাইটোপ্লাজমে হয়, সেটা হচ্ছে তোমার এই গ্লাইকোলাইসিস, ঠিক আছে? তাহলে দেখো এই একটা মাত্র স্টেজ হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়, এই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এমসিকিউতে আসছে। তাহলে তোমার এভাবে প্রশ্ন আসতে পারে যে কোষের সাইটোপ্লাজমে কোন ধাপটা হয়, বা এই দেখো এটা আরেকটা নাম হচ্ছে সাইটোপ্লাজমীয় শ্বসন। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা। এখন দেখো আপু তোমার বাকি স্টেজগুলো কোথায় কোথায় হয় সেটাও লিখে দেওয়ার চেষ্টা করেছি। দেখো তোমার বাকি প্রত্যেকটা স্টেপ কোথায় হবে? মাইটোকন্ড্রিয়াতে হবে। কোথায় হবে মাইটোকন্ড্রিয়া? ম্যাট্রিক্সের মধ্যে হবে, সেটা তোমার পাইরুভিক অ্যাসিডের জারণ হোক বা তোমার হচ্ছে ক্রেবস চক্র হোক, সবগুলো কোথায় হবে? মাইটোকন্ড্রিয়া কোথায় হবে? ম্যাট্রিক্সের মধ্যে, ঠিক আছে? তো দেখো আপু তোমার এখানে বিক্রিয়াগুলো দেখাইছি যে দেখো পাইরুভিক অ্যাসিডের মধ্যে আমার অক্সিডেশনে কি হয়, এই পাইরুভিক অ্যাসিডটা তোমার অক্সিডাইজড হয়ে কি তৈরি করে? একটা C3H3O এবং তোমার হচ্ছে এটা অ্যাসিটাইল কোয়ে মূলক। তো এই যে আমরা বলতে পারি একটা অ্যাসিটাইল কোয়ে যৌগ সৃষ্টি হচ্ছে এবং এখানে তোমার 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি, কারণ তুমি সহজেই দেখতে পারতেছো এখানে তোমার C3 সামনে 2, মানে তোমার 6টা কার্বন, আর এখানে তোমার কয়টা কার্বন? 4টা কার্বন। তাহলে আমার এখানে কিসের কমতি আছে? 2টা কার্বনের কমতি আছে, জন্য আমার এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এখন এই যে অ্যাসিটাইল কোয়ে যৌগটা সৃষ্টি হলো, এই অ্যাসিটাইল কোয়ে যৌগটা তোমার গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে একটা সংযোগ তৈরি করে, এটাকে আমরা সংযোগকারী যৌগও বলতে পারি বা এই স্টেপটাকে আমি সংযোগকারী স্টেপও বলতে পারি, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমি অনেকগুলো এমসিকিউ পড়ে ফেললাম। তারপর দেখো ক্রেবস চক্র সেম জায়গার মধ্যে হয়, ক্রেবস চক্র আরো নাম আছে, ক্রেবস চক্র সম্পর্কে আমরা আরো ডিটেলস একটু পরেই জানবো, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি আমরা এখান থেকে এটাই দেখলাম, আর কিছু এখান থেকে দেখছি না।
এখন দেখো তোমার ওই সেম তোমার উদ্দীপকে 1 অণু গ্লাইকোলাইসিস থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাচ্ছ। তোমাকে বলছে উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এই বিক্রিয়ার প্রত্যেকটা মানে এই প্রক্রিয়ার একমুখী বিক্রিয়া আছে 3টা, ঠিক আছে। এটা কোষে মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। আমরা বুঝে গেছি 2 নাম্বারটা ভুল, তুমি এমনি দাগাই দিতে পারো, তারপর তোমাকে এখান থেকে শিখাই দিচ্ছি। এতে 2 অণু এটিপি খরচ হচ্ছে। আচ্ছা, তো চলে আসি তোমার সিকিউর জন্য C3 চক্র এবং গ্লাইকোলাইসিসটা খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যদি তোমাকে বলি যে 3টা জিনিস তোমাকে মাস্ট পড়ে যেতে হবে সিকিউর জন্য, এর মধ্যে একটা হচ্ছে তোমার ওই যে লবণ পরিশোষণ, সক্রিয় পরিশোষণ মতবাদটা বেশি আসে। তারপরে আসবে হচ্ছে তোমার না 4টা জিনিস। তারপর আসবে তোমার হচ্ছে ওই যে পানির তোমার ধরো যে অক্সিজেনটা আসতেছে কোত্থেকে, পানি থেকে নাকি গ্লুকোজ থেকে, ওইটা। তারপরে আসবে হচ্ছে তোমার C3 চক্র আর তোমার গ্লাইকোলাইসিস। C3 চক্র পারলে তুমি গ্লাইকোলাইসিস আপনা আপনি পারবে, কারণ একটা জাস্ট আরেকটার উল্টা। তো যাই হোক আপু, এখন তোমাকে যেহেতু সিকিউ পড়াচ্ছেন ওটা দেখাবো না। তো দেখো তোমার গ্লাইকোলাইসিসের বিক্রিয়াটা তোমার এটা 9 ধাপের একটা বিক্রিয়া। 9 ধাপে তোমার গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। এখন এই 9 ধাপের বিক্রিয়ার মধ্যে 1, 3 এবং 9 নংটা একমুখী মানে কি, ওটা তুমি খালি ওই যে ওই থেকে তোমার বিক্রিয়ক থেকে উৎপাদ বানাতে পারবা, কোনোভাবে উৎপাদ থেকে বিক্রিয়কে ব্যাক করতে পারবে না। বাকি প্রত্যেকটা তোমার দ্বিমুখী বিক্রিয়া, তুমি যে কোনো সময় এটাকে চাইলে উল্টাইতে পারবা, ঠিক আছে। তাহলে 1, 3 এবং 9 হচ্ছে তোমার একমুখী বিক্রিয়া। সো আমার 1 নাম্বারটা জাস্টিফাইড। এরপরে গ্লাইকোলাইসিস বিক্রিয়ার মধ্যে তুমি যে এনজাইম গুলো ব্যবহার করছো, প্রত্যেকটা এনজাইম দ্রবণীয়, দ্রবণীয়। আচ্ছা, তারপরে দেখো এখানে আপু তোমাকে একটা হিসাব দিয়ে দিয়েছি, কারণ একটু পর আমাদের হিসাবটা লাগবে। সেটা হচ্ছে এই পুরা গ্লাইকোলাইসিসের মধ্যে আমরা 4 অণু এটিপি তৈরি করি এবং 2 অণু NADH2 তৈরি করি, ঠিক আছে। এখন এই 4 অণু এটিপির মধ্যে আমরা 2 অণু এটিপি খরচ করে ফেলি। সো আমার নিট উৎপাদন হচ্ছে 2 অণু এটিপি এবং 2 অণু NADH2। এখন একটা মজার ব্যাপার হচ্ছে যে প্রত্যেক জায়গায় আমরা এই 1 অণু NADH2 কে 3 অণু এটিপি হিসাব করি। আমাদের হিসাব হচ্ছে এরকম, 1 অণু NADH2 থেকে 3 অণু এটিপি পাই, 1 অণু FADH2 থেকে 2 অণু এটিপি পাই, আর 1 অণু GTP থেকে 1 অণু এটিপি পাই, ঠিক আছে। তো দেখো সেই হিসাব করলে আমার 2 এটিপি খরচ হয়ে গেছে, মাইনাস গেল, সমস্যা নেই। তো দেখো এখানে তোমার কি 2 NADH2 থেকে আমার 6 অণু এটিপি পাওয়ার কথা, কারণ 1 NADH2 মানে তোমার 3 অণু এটিপি। তাহলে দেখো 2 আর 6 মিলে আমার 8 অণু এটিপি হয়। কিন্তু এই 8 অণু এটিপি আমরা আমাদের SSC লেভেল পর্যন্ত পড়ে আসছিলাম, কিন্তু তোমাদের পরবর্তী বিজ্ঞানীরা প্রমাণ করেছে শুধুমাত্র এই স্টেজের ক্ষেত্রে তোমার 1 অণু NADH2 থেকে 2 অণু এটিপি তৈরি হয়, শুধুমাত্র এখানের ক্ষেত্রে। একটু পরে ক্রেবস সাইকেলে দেখবো যে আবার বেড়ে গেছে, ঠিক আছে। তো এরপরে তোমার দেখা যাচ্ছে কি আসলে এখানে আমাদের 6 অণু এটিপি না, এখানে আমরা 4 অণু এটিপি পাই। সো 4 আর 2 যোগ করে 6 অণু এটিপি। সো এখান থেকে আপাতত তোমাকে এটিপি হিসাবটাও শিখাই দিয়ে যাচ্ছি। তুমি জাস্ট নিট এতটুকু মনে রাখবা, আমরা গ্লাইকোলাইসিস স্টেজে কত অণু এটিপি পাচ্ছি, 6 অণু এটিপি পাচ্ছি, যেখানে আমাদের 8 অণু পাওয়ার কথা। ওকে, এখন দেখো আপু তোমাকে এখানে পাইরুভিক অ্যাসিডের স্টেজে আমরা কি পাচ্ছি দেখাচ্ছি। দেখো পাইরুভিক অ্যাসিডের যখন আমি অক্সিডেশন করি ওই মূলকটার পর আমি 2 অণু NADH2 পাই। কি পাই? এখানে আমি 2 অণু NADH2 পাচ্ছি। তাহলে তুমি বলো আপু এখানে কেন 4 অণু এটিপি হয়নি? কারণ এখানে কেন জানি ওরা ক্যালকুলেশন সেম করেছে, ঠিক আছে। যাই হোক, দেখো 2 অণু এটিপি, 2 অণু NADH2 মানে কি 2 অণু 2 into 3 তোমার 6 অণু এটিপি, ঠিক আছে। আর ক্রেবস চক্রে গিয়ে আমরা 6 অণু NADH2 পাই। 6 অণু NADH2 মানে কি 1 অণু NADH2 মানে 3 এটিপি, তাহলে 3 6 18 এটিপি। 2 অণু FADH2, 1 অণু FADH2 মানে তোমার 2টা এটিপি, তাহলে এখানে তোমার 2 দুগুণে 4টা এটিপি, 18 আর 4 কত 22, আর এখানে তোমার 2টা সলিড এটিপি আমরা পাচ্ছি, তাহলে 22 তে 24। সো পুরো ক্রেবস চক্র মিলে আমরা 24 অণু এটিপি পাই। এই যে কোন স্টেজে গিয়ে কত অণু এটিপি পাই, টোটাল কিভাবে তোমার 36 অণু এটিপি হয়, এই 36 অণু এটিপি থেকে আমরা 686 কিলো ক্যালোরি শক্তি পাই। এগুলো কিন্তু তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমার এমসিকিউতে আসে, ঠিক আছে। সো এই হিসাবটা একদম মাথার মধ্যে সেট করে নাও। ক্রেবস চক্রে 24 অণু, পাইরুভিক অ্যাসিডের জারণের মধ্যে তোমার হচ্ছে কি পাচ্ছি আমরা 6 অণু, আর তোমার ওখানে পাচ্ছি হচ্ছে 6 অণু গ্লাইকোলাইসিসের মধ্যে। সো আশা করি এখন আপনারা পারবেন, ঠিক আছে। 2 অণু এটিপি খরচ হচ্ছে, এটা আমরা বুঝছি। ওকে, এখন দেখো তোমার উদ্দীপকের মধ্যে আছে কার্বন বিজারণের ভিত্তিতে উদ্ভিদকে আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা প্রথম দলের উদ্ভিদ কার্বন ডাই অক্সাইডে গ্রহিত হচ্ছে রাইবোলোজ বিসফসফেট, আর দ্বিতীয় দলের উদ্ভিদ হচ্ছে তোমার মানে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। প্রথম দলের উদ্ভিদ কারা? আচ্ছা, তো আমরা কার্বন বিজারণের তিনটা গতিপথ পেয়েছি। এর মধ্যে প্রথমে আসে C3 সাইকেল, C4 সাইকেল, এরপর আসে তোমার হচ্ছে ক্র্যাসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম, ঠিক আছে। তোমাদের লেভেল পর্যন্ত ক্র্যাসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম পড়ানো হয় না। এই ক্র্যাসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম মেনলি আমরা মরুভূমির উদ্ভিদ, পাথরকুচি, তারপর তোমাদের অ্যালোভেরা এগুলোর মধ্যে পাই আর কি, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা পড়ে আসি C3 এবং C4 নিয়ে আমাদের ডিটেলস অনেক পড়াশোনা আছে, তোমাদেরকে সবকিছু পড়াবো। একটা জিনিস মনে রাখবা,
আমরা চোখের দেখায় যত উদ্ভিদ দেখি সবগুলো তোমার C3, ঠিক আছে। আর কয়েকটা হাতে গোনা হচ্ছে C4, আপু তোমাকে এখানে পড়াই দিব। তো যাই হোক, এই দেখো C3 উদ্ভিদ কি আমাদের 90%, 80 থেকে 90% উদ্ভিদ হচ্ছে আমাদের C3। এই C3 কার্বন গ্রহীতা, মানে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কে? রাইবোলোজ বিসফসফেট বা RUBP। এই RUBP তোমার রুবিস্কো এনজাইমের সহযোগিতায় RUBP সাথে কার্বন ডাইঅক্সাইডকে জোড়া লাগায় একটা অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। তাহলে এই যে তোমার রুবিস্কো এনজাইমটা যে ব্যবহার হচ্ছে, এই রুবিস্কো পৃথিবীতে পাওয়া সবচেয়ে বেশি পরিমাণ যে এনজাইম পাওয়া যায়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এনজাইম সেটা হচ্ছে তোমার এই রুবিস্কো এনজাইম, ঠিক আছে। আর তোমার C4 চক্রের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কোনটা? PEP, ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। কি? ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, তো C3 উদ্ভিদ তো আমরা সবাই চিনি, আম, জাম, কাঁঠাল, লিচু, যা বলা সেটাই, কিন্তু আমরা C4 উদ্ভিদ চিনি না। এখন দেখো C4 উদ্ভিদ আপু তোমাকে এখানে চিনানোর জন্য একটা নিয়া দিয়ে রাখছি। ফার্স্টে NADP ম্যালিক এনজাইম। এই NADP ম্যালিক এনজাইম প্রকারের মধ্যে পড়ে হচ্ছে আমাদের 4টা উদ্ভিদ। আমি এখানে নেমোনিক দিয়েছি ভিক্ষু, ক্রাশ খায়। তাহলে ভিক্ষুকের ভ দিয়ে তোমার ভুট্টা, ক্ষীয় দিয়ে তোমার ইক্ষু, আর ক্রাশের করা দিয়ে ক্র্যাব ঘাস, আর দন্তর সাথে তোমার হচ্ছে সরগাম, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসো NAD ম্যালিক হচ্ছে মিচকা, মিল্লাত, কাউন, আর তোমার হচ্ছে চীনা, ঠিক আছে। মিল্লাত, ক্রাউন, চীনা, তাহলে মিচকা, আর তোমার হচ্ছে গিনি ঘাস। এই তোমার হচ্ছে কয়টা? 8টা। এই 8টা উদ্ভিদের মধ্যে আমরা পাই হচ্ছে C4। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট যে C4 উদ্ভিদ কোনটা। তোমার প্রশ্ন অনেকভাবে আসতে পারে। আমরা একটু পর C4 উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য পাবো। তোমার এভাবে প্রশ্ন আসতে পারে যে এই বৈশিষ্ট্য কোন উদ্ভিদের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। সো তোমার এই 4টা বা যে 8টা নাম আমি এখানে শিখাই দিছি, এগুলা খুব ভালো করে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। এরপর দেখো কি বলছে, উদ্দীপকে কি আছে, ওই তো আমরা পড়লাম উদ্দীপকের দ্বিতীয় দলের উদ্ভিদ, মানে আমরা বুঝতে পারছি আমাদের C4 উদ্ভিদকে বোঝানো হচ্ছে। C4 উদ্ভিদে বান্ডল শীতে ক্লোরোপ্লাস্ট থাকে, ওকে, ঠিক আছে, ওকে। তারপরে দেখো হচ্ছে আমাদের কার্বন বিচরণ বিষয়, এগুলো আমরা এখনো কিছু বুঝি না। আচ্ছা, তাহলে দেখো আপু যদি তোমাকে সহজ ভাষায় বলি, তাহলে হচ্ছে এমন, 1 মিনিট, ওকে। দেখো এখানে আমি তোমাকে C4 এবং C3 এর কয়েকটা ক্রাইটেরিয়া দিচ্ছি। এগুলো তোমার হচ্ছে সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। C3 C4 এর পার্থক্য যেরকম আসে, C3 এর আলাদা করে বৈশিষ্ট্য আসে, C4 আলাদা করে বৈশিষ্ট্য আসে, এগুলো সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। MCQর জন্য একদম 3 স্টার 4 স্টার 5 স্টার 7 স্টার যত স্টার পার তত স্টার ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে চলে আসে, দেখো আমরা যদি C3 ক্ষেত্রে যাই, C3 দেখো খুবই কম তাপমাত্রায় কাজ করে, মানে কি 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে অপটিমাম টেম্পারেচার বেড়ে গেলে C3 একটা অন্য কাজ করে, আমরা একটু পরে দেখবো এটা, আপু এখন তোমাকে এটা বলবো না, ঠিক আছে। তো ওর হচ্ছে তোমার কম তাপমাত্রার মধ্যে কাজ করে, বেশি তাপমাত্রা গুলো মাথা নষ্ট হয়ে যায়। ওর কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অনেক বেশি লাগে, 50 ppm ওর কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব লাগে। ওর সালোক সংশ্লেষণের হারটা তুলনামূলকভাবে কম। কেন কম আমি একটু পরে বলছি। ওর কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা আমরা একটু আগে দেখে আসছি RUBP, ঠিক আছে। প্রথম স্থায়ী পদার্থ, কারণ কি ও যখন RUBP এর সাথে যুক্ত হয় তখন একটা অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। অস্থায়ী মানে কি, সেটা স্টেবল না, কারণ একটু পরে এটা পানি দিয়ে ভেঙে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আমি উদ্ভিদ লেখে রাখছি কেন, এখানে অ্যাসিড হবে, ঠিক আছে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। C3 হোক C4 হোক, দুইটারই প্রথম স্থায়ী পদার্থ কোনটা? একে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কোনটা? RUBP এবং PEP, আর হচ্ছে তোমার কোনটা প্রথম স্থায়ী পদার্থ, ঠিক আছে। আচ্ছা, C3 গেল। C4 দিকে তাকালে আমরা দেখতে পারি ও খুব হাই টেম্পারেচারের মধ্যে কাজ করতে পারে, 30 to 45 ডিগ্রি সেলসিয়াস। তুমি বুঝতে পারছো ওর মানে ওর পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাটা বেশি। তারপর মধ্যে আমি ক্র্যাঞ্চ অ্যানাটমি দেখি। ক্র্যাঞ্চ অ্যানাটমি কি জিনিস? ওর বান্ডল শীত কোষকে ঘিরে একটা মেসোফিল কোষের একটা মোটা লেয়ার থাকে, কিন্তু তোমার কিন্তু C3 ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মেসোফিল কোষ থাকে, ওর কিন্তু কোনো বান্ডল শীত কোষ নাই। কিন্তু দেখো ওর মধ্যে আমি দুই ধরনের কোষ পাচ্ছি, বান্ডল শীতকে ঘিরে মেসোফিল একটা পুরোটা আবরণ পাচ্ছি। তো তাহলে দেখো ওর বান্ডল শীতের মধ্যে একটা ক্লোরোপ্লাস্ট আছে, মেসোফিলের মধ্যে একটা ক্লোরোপ্লাস্ট আছে, ওর কিন্তু ডাবল ক্লোরোপ্লাস্ট আছে, উল্টা ওর কিন্তু একটা ক্লোরোপ্লাস্ট। তাহলে তুমি আমাকে বলো কার সালোক সংশ্লেষণ বেশি হবে? অবশ্যই তোমার হচ্ছে C4 এর সালোক সংশ্লেষণটা বেশি হবে, কারণ ওর ক্লোরোপ্লাস্টটা দুই রকমের ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে, ঠিক আছে। তারপরে ওর কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব দেখো মাত্র লাগে 0.1 ppm, মানে কি অনেক কম কার্বন ডাইঅক্সাইড ঘনত্বের মধ্যে ও কাজ করতে পারতেছে। হাই টেম্পারেচারে কাজ করতে পারে, কম কার্বন ডাইঅক্সাইড ঘনত্বের মধ্যে কাজ করতে পারে, ক্লোরোপ্লাস্ট ডাবল আছে। তারপরে দেখো এই জন্য ওর সালোক সংশ্লেষণ বেশি স্বাভাবিক হবে। কার্বন ডাইঅক্সাইড গ্রহীত আমরা জানি প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে আমরা ডাকি হচ্ছে C4, ঠিক আছে। আর ওটা ছিল 3 কার্বন বিশিষ্ট, এই জন্য ডাকি হচ্ছে আমরা C3। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে তোমার প্রথম স্থায়ী পদার্থ। তাহলে আমি আশা করি আপনারা এখন ক্লিয়ার পারবেন। দেখো C4 এর ক্ষেত্রে বান্ডল শীতে ক্লোরোপ্লাস্ট থাকে, ইয়েস। কার্বন বিচরণ বেশি হয়, ইয়েস। ক্লোরোপ্লাস্ট দুই ধরনের, ইয়েস। তাহলে আমার অ্যান্সার হচ্ছে D 1 2 3, ঠিক আছে। আশা করি আপনারা বুঝছেন।
এখন চলে আসো, দেখো চক্রটার মধ্যে, চক্রটা আমরা বুঝে গেছি কি চক্র, কেমনে বুঝছি সেটা একটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তো চক্রটা এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনি এই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করেন না করেন, অ্যাটলিস্ট আপনাকে এখানে কিছু জিনিস জানতে হবে। এই চক্রটা হচ্ছে আমাদের ক্রেবস চক্র, ঠিক আছে। ক্রেবস চক্র অনেকগুলা নাম আছে। আচ্ছা, তোমাকে আমি আগে এইসব পড়ার আগে আমি দেখা আসি আমরা ক্রেবস চক্রতে কি কি জানবো। ক্রেবস চক্র কি কি নাম আছে দেখো। ক্রেবস চক্রে তোমার আমরা ক্রেবস চক্র ডাকতে পারি, সাইট্রিক অ্যাসিড চক্র ডাকতে পারি, বা একে ট্রাইকার্বক্সিলিক চক্র বা টিসিএ চক্র ডাকতে পারি। কেন? কারণ ক্রেবস চক্রের মধ্যে তোমার প্রথম যে পদার্থটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। কোথায় থাকে বলো তো? লেবুর মধ্যে থাকে, ঠিক আছে। যাই হোক, এই সাইট্রিক অ্যাসিড যেহেতু প্রথম উৎপন্ন পদার্থ, এই জন্য এটাকে আমি সাইট্রিক অ্যাসিড চক্র ডাকতে পারি। আবার এই সাইট্রিক অ্যাসিডের মধ্যে তোমার 3টা কার্বক্সিল মূলক আছে, COOH মূলক আছে, এই জন্য এটাকে আমি ট্রাইকার্বক্সিলিক চক্র ডাকতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো প্রথম উৎপন্ন পদার্থ হচ্ছে সাইট্রিক অ্যাসিড, কিন্তু এটা না বেশিক্ষণ স্থায়ী থাকে না। একটা পদার্থ যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা তোমার ওই যে C4 এর প্রথম স্থায়ী পদার্থ ছিল, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে ওর মধ্যে পার্মানেন্টলি থাকে। এই দেখো এখানে তোমাকে দেখে, এই যে অক্সালিক অ্যাসিড সবকিছু উৎপন্ন করে দেখো লাস্টে অক্সালিক অ্যাসিটিক অ্যাসিডে চলে আসে। তো এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা ওর মধ্যে পার্মানেন্টলি থাকে বলে আমরা হচ্ছে ওর আবাসিক অণু বলি কাকে? এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে, ঠিক আছে। 24 অণু ATP তৈরি হয়, এটা তোমাকে দেখা আসছে। মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সের মধ্যে হয়, এটা তোমাকে বলে আসছে। তাহলে দেখো এখন আমরা হচ্ছে একটু অপশনগুলো দেখি। এই চক্রটা একবার ঘটলে ATP কি 12টা তৈরি হয়? নো। ATP কয়টা তৈরি হয়? 24টা। সো তোমার 1 নাম্বারটা এমনি ভুল, তুমি এমনি বুঝে গেছো। TCA নামে পরিচিত, হ্যাঁ। এখানে যদি আমি সাইট্রিক অ্যাসিড চক্র দিতাম তাহলে অ্যান্সার হতো হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার ভিতরে মেমব্রেনের মধ্যে ঘটে। ইয়েস, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2 এবং 3, ঠিক আছে। ভিতরে মেমব্রেন মানে কিন্তু ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা দেখো, উদ্দীপক কি? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি করেছি, তার থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি করেছি। তাই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডের চক্রটার নাম কি? গ্লাইকোলাইসিস। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে কোনটা? পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, বা এটাকে আমরা ছোটবেলায় অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিও পড়তাম, ঠিক আছে। আচ্ছা দেখো, এগ স্থাপের ক্ষেত্রে কি প্রযোজ্য? গ্লুকোজের আংশিক জারণ ঘটে, হ্যাঁ, কারণ গ্লুকোজটা আংশিক জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করেছে। 2 ATP 2 NADH2 তৈরি হয়, ইয়েস। উৎপন্ন হয় তোমার 4 ATP, 2 NO ATP শেষ, তাহলে আমার 2 NO ATP আর 2 NO NADH2 পাচ্ছি শেষ পর্যন্ত। তারপর কার্বন ডাইঅক্সাইড কি তৈরি হয়? না, কারণ তুমি একটু আগে তোমাকে বিক্রিয়া দেখাইছিলাম, C6H12O6 থেকে আমি 2C3O4 2C3H4O3 পাচ্ছি। তাহলে দেখো এখানে আমার 6টা কার্বন, ওইখানে আমার 6টা কার্বন, কার্বন কার্বন সমান, আমার এখানে কার্বনের দরকার আছে নাই, তাহলে এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। এর পরের স্টেপে গিয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখে আসো সালোক সংশ্লেষণে আলোক পর্যায় কোথায় সংঘটিত হয়। এখানে আপু লিখে সালোক সংশ্লেষণকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে 2টা স্টেপে ভাগ করে, আলোক পর্যায়, অন্ধকার পর্যায়। আলোর উপস্থিতিতে যে পর্যায়গুলো হয়, মেইনলি আলোর উপস্থিতি তোমার কি হয় কোথায় হচ্ছে? থাইলাকয়েডে, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে মেমব্রেনের মধ্যে তোমার হচ্ছে আলোক পর্যায়গুলো হয়। এখানে তোমার কি তৈরি হয়? ATP এবং NADH2 তৈরি হয়, ঠিক আছে। এখন এই ATP তৈরি হয় তোমার ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। ফটো মানে আলো, তাহলে আলোর উপস্থিতি তোমার ATP তৈরির প্রক্রিয়াটাকে আমরা বলি ফটোফসফোরাইলেশন। এখন এই ফসফোরাইলেশন থেকে তোমাদের আরো কিছু জানা লাগবে, সেটা হচ্ছে এই ফটোফসফোরাইলেশন আমরা 2 টাইপের পাই, অচক্রীয় এবং চক্রীয়। হ্যাঁ, এখন আপু তোমাকে ফটো সিস্টেম পড়াচ্ছে না, আমরা একটু জাস্ট মুখস্থ করে ফেলো যে আমাদের 2টা ফটো সিস্টেম আছে। ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম বলতে কি, যে তুমি যে আলোটা যে আমরা পাচ্ছি সূর্য থেকে, এই সূর্যের আলোটা বিক্রিয়া কেন্দ্রে গিয়ে কি করতেছে, যে শক্তিটা উৎপন্ন করে, সেভাবে করে মনে রাখো ফটো সিস্টেম। ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। ফটো সিস্টেম 1 হচ্ছে তোমার 700 ন্যানোমিটার আলো অনেক ভালো শোষণ করতে পারে, এর নাম হচ্ছে তার PS1 বা ফটো সিস্টেম 1 700 দিয়ে বলি আমরা। আর তোমার ফটো সিস্টেম 2 যেটা, সেটা 680 ন্যানোমিটার আলো খুব ভালো শোষণ করে, এই জন্য আমরা এটাকে 680 দিয়েও জানি, ঠিক আছে। যাই হোক, তো তোমার দেখো তোমার ফটোফসফোরেশনটা দুই টাইপের হয়। একটা অচক্রীয়, অচক্রীয় মানে কি, যেটা কোনো চক্র করে না। চক্র করে না মানে কি, ওর প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি একটা লিনিয়ার লাইন পাবা। আর চক্রীয় মানে কি, যেটা চক্র শেষ করে যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে চলে যায়। তাই দেখো অচক্রীয় মধ্যে তোমার ইলেকট্রনটা ফিরে আসে না, এই ইলেকট্রনটা কোথায় চলে যায়? ফটোসিস্টেম 1 এর মধ্যে চলে যায়, বা চক্রীয়র মধ্যে চলে যায়, কি ঠিক আছে। এখানে তোমার ফটোসিস্টেম 1 2 দুইটাই লাগে, কারণ 2 কাজ করে 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 হচ্ছে 1 এর কাছে ইলেকট্রন পাঠায় যায়। এখন আপু তোমাকে পুরোটা বিক্রিয়া এখন বোঝানোর সময় নাই, সো আপু তোমাকে দেখাচ্ছি না। এখানে তোমার পানি লাগে, কারণ পানি ভেঙে মিললে আমি ইলেকট্রনটা পাই। এখানে NADP তোমার বিজারিত হয়, কোনো অক্সিজেন উৎপন্ন হয় না। অচক্রীয় এবং চক্রীয় ফটোফসফোরেশন পার্থক্য তোমাদের খ নাম্বারেও আসে। তো দেখো চক্রীয় ক্ষেত্রে কি হবে, ঠিক তার উল্টা, ইলেকট্রন ফিরে আসে। ফটোসিস্টেম 2 কাজ লাগে না, শুধুমাত্র ফটোসিস্টেম 1 লাগে। পানি লাগে না, অক্সিজেন উৎপন্ন হয় না, NADP বিজারিত হয় না, ঠিক আছে। আপু তোমাকে এখান থেকে আরো কিছু পড়াই দিলাম। আচ্ছা, তারপরে দেখো যেটা বলছিলাম যে আমাদের আলোক, যেটা দেখে আসলাম, আলোক পর্যায় কোথায় হয়? থাইলাকয়েডে মেমব্রেনের মধ্যে হয়। তাহলে আলোক নিরপেক্ষটা কোথায় হবে?
ক্লোরোপ্লাস্টে স্ট্রোমার মধ্যে, সেটা C3 হোক, C4 হোক, CM হোক, যেটাই হোক না কেন, সবগুলো কোথায় হবে? ক্লোরোপ্লাস্টে স্ট্রোমার মধ্যে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা কোথায় কোনটা হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এই যে সালোকসংশ্লেষণের আলোক পর্যায় কোথায় হবে? তোমার আলোক পর্যায় থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, কোন ধরনের উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? কোন ধরনের উদ্ভিদের মধ্যে? এখন আপনি এটা পারেন। কোন ধরনের মধ্যে? যারা হচ্ছে C4 কারা? ওই যে ভিক্ষুকের ইক্ষুর মধ্যে ইক্ষু আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাকে একটা বিক্রিয়া দিচ্ছে, ওই যে কাইন্ড অফ সেম বিক্রিয়া। তোমার এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড থেকে কি উৎপন্ন হয় জানি? অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাসিটাইল কোয়ে পরবর্তীটা জেড চক্রের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, উদ্দীপকের এক্স ধাপে কতটা NADH2 তৈরি হয়? এক্স ধাপ মানে কি? গ্লাইকোলাইসিস। এখন তুমি জানো কয়টা NADH2 তৈরি হয়? 2টা, ঠিক আছে? ওকে, এখন দেখো উদ্দীপকের এই ধাপটার মধ্যে যে চক্র দেখা আসছি, এখানে তোমার হচ্ছে, এক মিনিট, ছবিটা হয়ে গেল। ওকে, এখানে আমার একটু মিস্টেক আসছে, এক মিনিট দাঁড়াও। আচ্ছা, এখানে একটু উদ্দীপকের মধ্যে একটু মিসিং আছে আর কি। যাই হোক, তুমি বুঝতে পারছো এখানে এক্স ধাপে পাইরুভিক অ্যাসিড থেকে তোমার হচ্ছে একটা এম তৈরি করেছে। এই এমটা কি? পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি করে? ওয়াই ধাপে এম তৈরি করবে। এম কি? পাইরুভিক অ্যাসিড কি তৈরি হয়? অ্যাসিটাইল কোয়ে। একটু আগে বারবার দেখা যায়, তাহলে অ্যাসিটাইল কোয়ে ইজ দা রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো তোমার ওই সেম উদ্দীপকটাই এখন তোমাকে বলছে যে এই যে অ্যাসিটাইল কোয়েটা তৈরি হলো, অ্যাসিটাইল কোয়ে তারপর কোথায় যাবে? ক্রেবস চক্রের মধ্যে যাবে। ক্রেবস চক্রে কি তৈরি হবে? শক্তি তৈরি হবে। দেখো ওইটাই, এই যে দেখো এম ছিল তোমার অ্যাসিটাইল কোয়ে, সেটা তোমার জেড চক্র হবে। জেড চক্রের মধ্যে গেল, সেখান থেকে শক্তি উৎপন্ন করলো। এখন জেড চক্রটা মাইটোকন্ড্রিয়ার কোথায় হয়? ক্রেবস চক্র কোথায় হয় মাইটোকন্ড্রিয়ার? ম্যাট্রিক্সের মধ্যে হয়, দেখা আসছে একটু আগে। সো এখন যদি না পারো মাইট দিব ধরে, ঠিক আছে? ইনার মেমব্রেন বলতে পারো, ম্যাট্রিক্সের মধ্যে হয়, ঠিক আছে? আরে ভাই প্রশ্ন নামতেছে না, ঠিক আছে? জেড চক্রটা কোথায় বা ক্রেবস চক্র কোথায়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। তুমি দেখো একই প্রশ্ন বারবার অন্য এদিক সেদিক থেকে একই প্রশ্ন বারবার ঘুরে আসতেছে। পারবা না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ওকে, এখন দেখাই আমরা এর পরের এমসিকিউতে চলে যাই। দেখো আপু এখানে একটা স্টেম দিয়েছি, স্টেমটা তুমি খেয়াল করো। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হয়েছে, পি বুঝে গেছি গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে হয়ে গেছে। এটা আমরা বুঝতে পারছি সেকেন্ড স্টেজটা পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন। অ্যাসিটাইল কোয়ে থেকে চক্রের মধ্যে গেছে, কোন চক্রের মধ্যে গেছে রে? ক্রেবস চক্র। তাহলে বলতো উদ্দীপকের পি এর ক্ষেত্রে আবারও সেম, গ্লাইকোলাইসিসে 1 ঠিক আছে, 2 ঠিক, 3 ঠিক আছে, 2 ভুল, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। তাহলে এখন আমি আশা করি দেখছো একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। আচ্ছা, এই প্রশ্ন অলরেডি 2বার আসছে। দেখো কি? পি এবং আর ধাপ কোনটা রে? গ্লুকোজ থেকে পি এর মাধ্যমে পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিস, এটা থেকে তাহলে তুমি বুঝছো এটা সেকেন্ড স্টেজটা। আর কোনটা তাইলে? আর তোমার হচ্ছে কোথায়? এক মিনিট, ক্রেবস চক্র, ঠিক আছে? বলছে পি এবং আর উভয় ধাপের ক্ষেত্রে সাদৃশ্য কোনটা? প্রথমে বলছে তোমাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, আমরা জানি গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয় না, সাইটোপ্লাজমে হয়। তারপর কি বলছে তোমাকে? অক্সিজেন উপস্থিতিতে। সাইটোপ্লাজমে যেহেতু সবাত এবং অবস্থান দুইটারই কমন স্টেজ, তাহলে আমি বুঝতে পারতেছি গ্লাইকোলাইসিসের জন্য আমার অক্সিজেন লাগে না, ঠিক আছে? সমপরিমাণ শক্তি উৎপন্ন হয় নেভার। ওখানে কই 6 এটিপি, এখানে কোন 24 এটিপি, তাহলে একটাই মিল সবাত শ্বসনের পর্যায়, ঠিক আছে? কত ইজি প্রশ্ন দেখছো, এখন তুমি সব পারবা। তারপর দেখো অত্যাধিক আলো ও উচ্চ তাপমাত্রায় কোনটা ঘটে? এখন আপু তোমাকে দেখাই দিছি। ধরো কোনোদিন নর্মালি আমরা যেসব উদ্ভিদ আছে সেগুলো উদ্ভিদ কোনটা? C3 উদ্ভিদ। এরা খুব একটা বেশি আলো সহ্য করতে পারে না, খুব একটা বেশি গরম সহ্য করতে পারে না। যেদিন তোমার তাপমাত্রা অনেক বেশি থাকে, ধরো একদম 35-40 লেভেলে চলে গেছে, তখন তোমার কি হয়? এই কার্বন ডাই অক্সাইডটা আরইউবিপির সাথে বাইন্ড করে না, ঠিক আছে? ও তোমার অন্য কিছুর সাথে বাইন্ড করে, ক্লোরোপ্লাস্টের ইয়ার সাথে বাইন্ড করে ও কি করে? একটা 2 কার্বনের গ্লাইকোলেট উৎপন্ন করে, ঠিক আছে? তো এরপরে ওইটা তোমার ইয়া থেকে ক্লোরোপ্লাস্ট থেকে চলে যায় হচ্ছে পারঅক্সিজমে গিয়ে মাইটোকন্ড্রিয়া যায়, সেখানে গিয়ে অল্প পরিমাণ শক্তি উৎপন্ন করে। এই যে তোমার আলোর উপস্থিতিটা শ্বসন হয়ে গেল, আমরা কিন্তু শ্বসনটা চাই নাই বাট হয়ে গেছে। তাহলে এই যে আলোর উপস্থিতি শ্বসনকে আমরা আলোক শ্বসনও বলি বা ফটো রেসপিরেশন বলি। তাহলে দেখো এটার মধ্যে কোন কোন অর্গানিক লাগতেছে? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং পারঅক্সিজম। তীব্র আলো অধিক তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বেশি হলে 2 কার্বন বিষয়টা গ্লাইকোলেট উৎপন্ন হয়, ঠিক আছে? ওকে, তাহলে দেখো কি বলেছে তোমাকে প্রশ্নের মধ্যে, অত্যাধিক আলো উচ্চ তাপমাত্রায় কোনটা ঘটে? তাহলে আলোক শ্বসন, ঠিক আছে? পারবেন আশা করি এরপর থেকে। আচ্ছা, উদ্দীপকে কি আছে তোমার? প্রথম সালোকসংশ্লেষণ প্রক্রিয়া প্রথম স্থায়ী যৌগ হচ্ছে তোমার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, বুঝে গেছে এটা তোমার C3 চক্র বুঝাচ্ছে। আর তোমার অক্সালোক অ্যাসিডিক অ্যাসিড, এটা তোমার C4 চক্র, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় গতিপথটার উৎপাদনশীলতা বেশি, জানি C4 এর উৎপাদনশীলতা বেশি, এখন আমরা সবাই জানি। প্রথম গতিপথে কার্বন ডাইঅক্সাইড গ্রহণে কোন এনজাইমটা হেল্প করে? আপু তোমাকে পড়াইছিলাম আরইউবিপির সাথে লাগতে রুবিস্কো এনজাইম হেল্প করে, তাহলে রুবিস্কো ইজ দা রাইট অ্যান্সার। প্রকৃত সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে রুবিস্কো।
আচ্ছা, এরপর দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী ওই সেম উদ্দীপকই তোমাকে বলছে দ্বিতীয় গতিপথ অনুসরণকারী উদ্ভিদের উৎপাদনশীলতা বেশি। কেন বেশি? কেন বেশি? কারণ কি, এক, ও ঠিক আছে, ও অধিক তাপ সহন করতে পারে, এটা একটা বড় রিজন। কারণ সিটি দেখছো কি করছে, ফটো রেসপিরেশন করে ফেলছে। তারপর দেখো দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান, ইয়েস। 3 নম্বরে বলছে আদর্শ তাপমাত্রা 10 থেকে 25। আমরা জানি 10 থেকে 25 কার? C3 নট C4 এর। তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে 1 এবং 2। ওকে, আমি নেক্সট টার মধ্যে চলে যাচ্ছি। ওকে, আমার 2টা পিডিএফ করা লাগছে। আচ্ছা দেখো, এরপরে চলে আসি হচ্ছে আমরা কোন আলোতে সালোক সংশ্লেষণের হার সর্বোচ্চ। ঠিক আছে, ওকে। তো দেখো আপু, তোমাকে এখানে দেখাইছি যে আমরা ক্লোরোপ্লাস্ট থেকে যে আলোটা পাই সেটা 83% আলো তোমার শোষিত হয়ে যায়, 12% আলো পরিবেশে প্রতিফলিত হয়ে ফিরে চলে যায়, 5% আলো তোমার কি হয়, প্রতিসরিত হয়। ঠিক আছে, এখন আলোর তো আমরা নর্মালি যে আলোর কথা বলছি আমরা সাদা আলোর কথা বলি। সাদা আলো তোমার 7টা রং আছে, বেনিয়া সহ কলা, আমরা সবাই জানি। তো সালোক সংশ্লেষণের ক্ষেত্রে তোমার হচ্ছে বেনি কলা বা বেগুনি, নীল, কমলা, লাল, এই 4টা আলো অনেক ভালো হেল্প করে। এর মধ্যে আমি স্পেসিফিকলি একটা আলোর কথা বলি, তাহলে লাল আলোতে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি হয়। এর উল্টা মনে রাখবা, নীল আলোতে তোমার পত্ররন্ধ্র তাড়াতাড়ি খুলে, ব্লু লাইট তোমার পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে। দেখো লাল আলো সালোক সংশ্লেষণকে বাড়ায় দিচ্ছে, নীল আলো তোমার পত্ররন্ধ্রকে খুলতেছে। ঠিক আছে, কিন্তু 2টা জিনিস পরে গেলাম, তাহলে কোনটা হবে অ্যান্সার? লাল। ঠিক আছে, ওকে। এরপরে দেখো নিচের কোনটা ম্যাক্রোমৌল। ম্যাক্রোমৌলের ক্ষেত্রে আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখি, সেটা হচ্ছে মজার, চপস, কালকেনিও। এই মজার দিয়ে তোমার ম্যাগনেসিয়াম, চপস এর CHOPS প্রত্যেকটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। কালকের কাল দিয়ে ক্যালসিয়াম, কে দিয়ে তোমরা জানি পটাশিয়াম, নিও দিয়ে তোমার হচ্ছে নাইট্রোজেন। ওকে, এগুলো তোমার হচ্ছে ম্যাক্রোমৌল। তাহলে এগুলা বাদে যা আছে সব তোমার কি মাইক্রোমৌল। তাহলে দেখো এই যে ম্যাগনেসিয়াম প্রথমে পেয়ে গেছি। এখন দেখো আপনাকে একটা জিনিস লিখে রাখছি, এই CHO একমাত্র এই 3টা গ্যাস বা 3টা বলতে পারো তুমি, মৌল হচ্ছে উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে, আর বাকি যা দেখতে তো সব সে হচ্ছে মাটি থেকে গ্রহণ করে। এগুলো তোমার আসে যে বায়ু থেকে কোনটা পরিশোষণ করে, বায়ু থেকে কোনটা পরিশোষণ করে হচ্ছে তোমার CHO। ঠিক আছে, আচ্ছা ক্যালভিন চক্র কোথায় হয়? আমাদের পুরো আলোক নিরপেক্ষ অধ্যায়টা পুরোটা কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে। তাহলে ক্যালভিন চক্র স্ট্রোমার মধ্যে হবে, কিন্তু আমি হ্যাচো স্ল্যাক চক্র বা C4 চক্র লিখি, সেটা কোথায় হবে? তোমার ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো নিচের কোনটা উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে, একটু আগে পড়ে আসছি, CHO হচ্ছে বায়ু থেকে। তাহলে বাকি CHO বাদে দেখো 1 2 CHO বাদে তোমার হচ্ছে 4 নম্বর নাইট্রোজেন সে মাটি থেকে গ্রহণ করতেছে। এরপর দেখো উদ্ভিদ, আচ্ছা দেখো উদ্দীপকে তোমার গম, বার্লি, এই উদ্ভিদগুলো কার্বন বিজারণের পথ ইক্ষু ও ভুট্টা থেকে হচ্ছে আলাদা। ওকে, আমরা জানি ইক্ষু ভুট্টা জানি কিভাবে করে, C4, গম বার্লি গুলো নর্মাল, তাহলে এগুলো হচ্ছে আমার C3। ওকে, তোমাকে বলছে প্রথম উদ্ভিদ মানে কি, গম বার্লি মানে C3 প্রথম স্থায়ী পদার্থ কোনটা? আচ্ছা আমি উল্টা বলছি, তোমার হচ্ছে হ্যাঁ এই পাশে উল্টা বলছি। আচ্ছা তো দেখো তোমার হচ্ছে বলছে উদ্দীপকে প্রথম, এখানে আসলে উল্টা আসছে, 1 মিনিট দাঁড়াও, আমি আসলে ভুল দাগাইছি। এখানে হবে তোমার 1 মিনিট দাঁড়াও, এখানে কি ওরা উল্টা লিখছে? ওয়েট 1 মিনিট, হ্যাঁ ওরা হচ্ছে উল্টা লিখছে। আচ্ছা এখানে আমি হচ্ছে উল্টা দাগায় রাখছি, এটা তোমরা ঠিক করবা। উদ্দীপকে প্রথম উদ্ভিদগুলো মানে হচ্ছে তোমার গম বার্লি, এটা রাইট অ্যান্সার তোমার 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আমি এখানে অক্সালিক অ্যাসিড দাগায় রাখছি ইক্ষু ভুট্টার জন্য, আই এম সরি। এখানে তোমার অ্যান্সার কি হবে? এখানে হবে তোমার 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, আমি পিডিএফ এর মধ্যে ঠিক করে দিব আবার। আচ্ছা এরপর দেখো তোমার হচ্ছে চিত্রের পি চিহ্নিত অংশের সাথে নিচের কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়া জড়িত? পি মানে কি? পি আমি বুঝতে পারছি এটা আমার পাতা ভিতরে পত্ররন্ধ্র, দুটো রক্ষী কোষ দিয়ে আটকানো থাকে। পত্ররন্ধ্র যেহেতু ও তোমার আলো এবং বায়ুর সাথে রিলেটেড, তাহলে আমি বুঝতে পারতেছি এ তোমার তিনটা বিক্রিয়া। আমার শ্বসনের জন্য আমার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান লাগবে, এটাও ও করতেছে। প্রশোধনে বায়ুটাকে বের করে দিবে, মানে এক্সট্রা পানিটাকে বায়ু আকারে বের করে দিবে, এটাও আমি পত্ররন্ধ্রের মাধ্যমে করি। সালোক সংশ্লেষণ আমার পত্ররন্ধ্র লাগতেছে, তাহলে আমার উপরে সবগুলোর ক্ষেত্রে হচ্ছে আমার এই পত্ররন্ধ্র লাগে। ঠিক আছে, তাহলে পি হচ্ছে আমার সবগুলো ক্ষেত্রেই লাগতেছে। এরপর প্রশ্ন দেখো আমি কি বলেছি, C4 চক্রে কার্বন ডাইঅক্সাইড রহিত থাকে, একই প্রশ্ন দেখছো কতবার করে, দেখো এটা বারবার করে তোমার হচ্ছে পরীক্ষা আসতেছে, ফসফিনল পাইরুভিক অ্যাসিড। ওকে, এরপর দেখো তোমার উদ্দীপকে সালোক সংশ্লেষণ কার্বন বিজারণ 2টা পদ আছে, ক্যালভিন এবং হ্যাচল্যাক, উভয় চক্রের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয়। তোমাকে বলছে উদ্দীপকের প্রথম চক্র মানে ক্যালভিন চক্রে কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের জন্য কোন এনজাইম লাগে? রুবিস্কো। দেখছো একই প্রশ্ন বারবার। তারপরে দেখো ওই সেম প্রশ্নের মধ্যেই কেন উন্নত, এখন আমি আশা করি আপনারা পারবেন, একই প্রশ্ন আসছে যেহেতু পারবেন। এখন দেখো এই ইম্পর্টেন্ট,
আধুনিক ধারণা অনুযায়ী তোমার পত্ররন্ধ্র খোলা বন্ধের সাথে তোমার কোনটা সম্পর্কিত? আচ্ছা, পত্ররন্ধ্র খোলাকে যে ব্লু লাইট লাগে এটা আপু তোমাকে বলছি। এখন পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার ক্ষেত্রে আমাদের তিনটা মতবাদ আছে। এগুলো হচ্ছে প্রাচীন মতবাদ। এখন এই তিনটা মতবাদ থেকেও মাঝে মাঝে প্রশ্ন আছে যে এটা কার মতবাদ ছিল, এটা তোমার এসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ফার্স্টে চলে আসে আমরা এইচ ভন মলের মতবাদ। তার মতে রক্ষী কোষের স্ফীতি এটা হচ্ছে তোমার পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়ার জন্য দায়ী। ঠিক আছে, এখন রক্ষী কোষের স্ফীতিটা যদি আপু তোমাকে একদম শর্ট ভাবে বলে ফেলি, একদিন ধরো ওকে। তো রক্ষী কোষের স্ফীতি বলতে কি বোঝায়? ধরো কোনো একটা পাতা তার আশেপাশের কোষ থেকে অন্ত অভিস্রবণ প্রক্রিয়া পানি শোষণ করে মোটা হয়ে গেছে। এই মোটা হলে তোমার কি হবে? মোটা হলে তোমার হচ্ছে পত্ররন্ধ্রটা খুলে যাবে। আর ধরো সে যদি তোমার আশেপাশে পানিটাকে বের করে দিয়ে সে একদম হালকা হয়ে গেছে, বহি অভিস্রবণ করেছে, সেক্ষেত্রে তোমার হচ্ছে পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যাবে। তাহলে অন্ত অভিস্রবণে মোটা হলে পত্ররন্ধ্র খুলবে, আর তোমার যদি বহি অভিস্রবণের ফলে পানিটা বের হয়ে যায় তাহলে তোমার পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা তোমার বলছে যে এইচ ওয়ান মল। তোমার লয়েড এসে করছে কি, সে স্টার্চ সুগার মতবাদ দিছে। তার মধ্যে ছিল কি, তোমার স্টার্চ তোমার অদ্রবণীয় অবস্থায় তোমার হচ্ছে বহি অভিস্রবণ হয়। ঠিক আছে, তার মধ্যে অদ্রবণীয় যেহেতু সে কোনো অভিস্রবণিক চাপ সৃষ্টি করতে পারছে না, ফলে এখানে বহি অভিস্রবণের ফলে পানি বের হয়ে যায় আর আমার পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাচ্ছে। আর সুগার কি, সুগার হচ্ছে তোমার দ্রবণীয় মানে কি, দ্রবণীয় যেহেতু যাওয়া আসা করতে পারতেছে, অভিস্রবণিক চাপ বৃদ্ধি করতেছে, অভিস্রবণিক চাপ বৃদ্ধি করলে এখানে অন্ত অভিস্রবণের ফলে পত্ররন্ধ্রটা খুলেছে। এটা তোমার বলছে লয়েড। তাহলে মনে রাখবা লয়েড তোমার স্টার্চ সুগার মতবাদ দেয়। স্যারি এসে করছে কি, সে এইটার মধ্যে একটু অ্যাড করছে পিএইচ এর ব্যাপারটা। সে বলছে কি, রাতের বেলা তো সূর্য আলো থাকে না, সারা সংশ্লেষণ হচ্ছে না, বাট শ্বসন হচ্ছে মানে কি, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড, মানে এটা অ্যাসিড কি করে? পিএইচ কে কমায় দেয়। সো পিএইচ কমলে তোমার কি হয়? সুগারটা আস্তে আস্তে স্টার্চ হয়ে যায়। আর স্টার্চ হলে তো একটু আগে বললামই যে আমাদের পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তারপর যখন আবার দিনের আলো উঠে তখন আবার শ্বসন এবং সমান রিদম হচ্ছে, তখন কার্বন ডাইঅক্সাইড কমে যায় এবং তখন তোমার কি হচ্ছে? পিএইচ বেড়ে যায় এবং যার ফলে পত্ররন্ধ্রটা আবার খুলে যায়। এটা ছিল তার মতবাদ। এগুলো সব আদি মতবাদ। তারপর তোমার জাপানি বিজ্ঞানী এস ইমামুরা সে নতুন একটা মতবাদ এসে হচ্ছে তোমার পটাশিয়াম আয়ন মতবাদ। সে বলছে যে একে তো ব্লু লাইট পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করতেছে, তারপর হচ্ছে পটাশিয়াম আয়নের উপস্থিতির কারণে তোমার পত্ররন্ধ্রটা দ্রুত খুলে যায়। ঠিক আছে, এছাড়াও সে বলে যে পত্ররন্ধ্রের সাথেও তোমার ম্যালিক অ্যাসিডের একটা আছে। আবার ধরো পত্ররন্ধ্র যদি ধরো পত্ররন্ধ্রে পটাশিয়ামের বেড়ে ধরো অ্যাবসিসিক অ্যাসিড বেশি জমা হয়ে গেছে, অ্যাবসিসিক অ্যাসিড বেশি জমা হলে কি হবে? পটাশিয়াম আয়নটা বের হয়ে যাবে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। সো তোমার পত্ররন্ধ্র খোলার সাথে এই পটাশিয়াম আয়ন এবং ম্যালিক অ্যাসিডের সম্পর্ক আছে। এগুলো তোমার আধুনিক মতবাদ। তাহলে দেখো এই যে আধুনিক মতবাদ চাইছে তোমার কাছে। আধুনিক ধারণা অনুযায়ী স্টার্চ কিন্তু কখনই হবে না। তাহলে অ্যান্সার কি আমার 1 এবং 3। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো নিচে কোনটা সক্রিয় পরিশোষণ মতবাদ? লবণ পরিশোষণের মতবাদ আছে আমাদের দুইটা, সক্রিয় এবং নিষ্ক্রিয়। সক্রিয় মানে কি, যেখানে তোমার আলাদা করে ফোর্স দিয়ে আমি লবণটাকে পরিশোষণ করছি। নিষ্ক্রিয় মানে কি, যেখানে আমার ফোর্সটা লাগছে না। আচ্ছা, সক্রিয় পরিশোষণের মধ্যে তোমার মতবাদ আছে তিনটা আয়ন বাহক মতবাদ হিসেবে। একটা তোমার হচ্ছে লুন্ডেগরের মতবাদ, যেটা আরেকটা নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আর হচ্ছে তোমার লেসিথিন বাহক। ঠিক আছে, আর নিষ্ক্রিয় মধ্যে মনে রাখবা ব্যাপন ব্যাপক ডোনান আয়ন, ব্যাপন ব্যাপক ডোনান আয়ন। তাহলে আমরা বুঝতে পারছি সক্রিয় পরিশোষণের মতবাদ কোনটা হবে? ব্যাপন আয়ন, ডোনান হবে না, অ্যান্সার হচ্ছে আমার লেসিথিন বাহক। ঠিক আছে, ওকে। আজকে লাস্ট প্রশ্ন, সালোক সংশ্লেষণে ফটোলাইসিসে উৎপন্ন গ্যাস। ফটোলাইসিস মানে কি, যেখানে আমি আলোর উপস্থিতিতে পানিকে ভাঙছি। পানিকে ভাঙলে তুমি কি পাবা? একটা হাইড্রোজেন আয়ন পাবা, একটা অক্সিজেন পাবা, আর তুমি ইলেকট্রন পাবা। তাহলে আমি ফটোলাইসিসের মধ্যে কোন গ্যাস পাইলাম? অক্সিজেন গ্যাস পাইলাম। বস্তু তোমার শ্বসনে কোন পর্যায়ে ব্যবহার হয়? মনে রাখবা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে তোমার কোনো ডিরেক্ট এটিপি তৈরি হচ্ছে না, এখানে তুমি অক্সিজেন গ্যাসকে ব্যবহার করছো। ঠিক আছে, তাহলে আমি শ্বসনে কোন স্টেপে অক্সিজেন ব্যবহার করলাম? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সো আপু তোমাকে যেভাবে পড়াই দিয়েছে এবং যে এমসিকিউ গুলো বলেছে এগুলোর মধ্যে মোটামুটি সবগুলো চলে আসছে। সো এটা যদি তুমি করো তুমি এখান থেকে ইনশাআল্লাহ সবগুলো এমসিকিউ কমন পাবা। সো বেস্ট অফ লাক। এন্ড এটা থেকে আমি চাইবো তোমরা সবাই সিকিউ অ্যান্সার করো, কারণ এখান থেকে নাম্বার খুব ভালো আসে। ফি আমানিল্লাহ।